যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক। বহু দশক ধরে তাদের এই চাওয়া। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার 5টি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক। ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে বলে আমি মনে করি না, আর ইউনূস সাহেবের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না, বিশেষ করে বিএনপি তো নাও। ডক্টর ইউনূস স্যার কেন ওনাদেরকে ফেলে চলে গেল? আরে ভাই, আপনাদের একটা কথা বুঝতে হবে, ডক্টর ইউনূস স্যার হচ্ছে জাতিসংঘের মেহমান, হ্যাঁ, আর ওনারা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের মেহমান। একটা সিরিয়াস নতুন পলিটিক্স খুঁজতেছি আমরা, তারা আসলে বোঝার চেষ্টা করতেছে এবং আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা দেখেন। আমি একটু থামাই, যদি নতুন রাজনীতি খুঁজতে যায় ইয়াং জেনারেশন, আপনার কথা মতো মার্কিন কূটনীতিকের কথা বলা হয়েছে, একটা ইন্ডিয়ান মিডিয়াতে এসেছে এটা। তো সেখানে বলা হচ্ছে কূটনীতিক নাকি জামায়াতের প্রতি আমেরিকার এক ধরনের পছন্দের কারণ ব্যাখ্যা করেছেন। ব্যাপারটা আসলে কি? হ্যাঁ, রিপোর্টটা অনুযায়ী ওই কূটনীতিককে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আমেরিকা জামায়াতকে এতটা পছন্দ করে বা করার কারণ কি। This is an Islamist movement and these are the Talibans. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আগামী নির্বাচনে জামাতকে ক্ষমতায় দেখতে চায় আমেরিকান গণমাধ্যম, এবং আমেরিকান গণমাধ্যম জামাতকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকের আলোচনার জন্য আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স বা সূত্র এসেছে। এগুলো জামায়াতে ইসলামী আর বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি করছে। হ্যাঁ, ঠিকই। এর মধ্যে একটা হচ্ছে একটা ভারতীয় মিডিয়ার রিপোর্ট, সেখানে একজন বেনামি মার্কিন ডিপ্লোম্যাটের কিছু কথা কোট করা হয়েছে, যিনি আগে বাংলাদেশে কাজ করেছেন। আর সাথে আছে নিউ ইয়র্কের রিসেন্ট একটা ঘটনা। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে, বিভিন্ন দলের অর্গানাইজিং ক্যাপাসিটি নিয়ে কিছু প্রশ্ন উঠছে আর কি। এগুলো আসলে কি বলছে? জামায়াতের প্রতি আমেরিকার একটা কথিত অ্যাটিটিউড আর দলটার সাংগঠনিক ক্ষমতা, বিশেষ করে অন্য দলগুলোর সাথে তুলনা করলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে। চলুন এটা নিয়েই না হয় একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমে ওই রিপোর্টটা দেখি, যেখানে একজন মার্কিন কূটনীতিকের কথা বলা হয়েছে। একটা ইন্ডিয়ান মিডিয়াতে এসেছে এটা। তো সেখানে বলা হচ্ছে কূটনীতিক নাকি জামায়াতের প্রতি আমেরিকার এক ধরনের পছন্দের কারণ ব্যাখ্যা করেছেন। ব্যাপারটা আসলে কি? হ্যাঁ, রিপোর্টটা অনুযায়ী ওই কূটনীতিককে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আমেরিকা জামায়াতকে এতটা পছন্দ করে বা করার কারণ কি। উত্তরে তিনি নাকি কয়েকটা পয়েন্ট বলেছেন। প্রথমত, ওনার অবজারভেশনে জামায়াতের নেতারা বেশ হাইলি এডুকেটেড আর কি, আর নিজেদের ব্যবসা বা প্রফেশনেও সাকসেসফুল। আচ্ছা, লিডারশিপ লেভেলে একটা কোয়ালিটির কথা বলছেন তিনি। আর কিছু? দ্বিতীয় কারণটা হলো, সূত্র বলছে কূটনীতিক মনে করেন জামায়াত নেতাদের ম্যানার্স আচরণ বেশ মার্জিত, সিভিলাইজড। তাদের সাথে নাকি কথা বলা ডায়ালগ চালানো সহজ। তাহলে শিক্ষিত, সফল নেতৃত্ব আর আলোচনার জন্য কমফোর্টেবল। তৃতীয় পয়েন্টটা কি ছিল? তৃতীয়টা একটু অন্যরকম। সূত্র অনুযায়ী কূটনীতিক ভাবেন যে জামায়াত তাদের পাস্ট পলিটিক্যাল স্ট্যান্ডের জন্য, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখনকার রুলিং পার্টির হাতে এক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনের শিকার হচ্ছে, এরকম একটা পারসেপশন আছে। এই ধারণাটা তাদের দিকে এক ধরনের সিম্প্যাথি তৈরি করতে পারে। বোঝা গেল। আর চতুর্থ কারণ, সূত্র বলছে কূটনীতিক মনে করেন জামায়াতে ইসলামী আসলে একটা ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী দল। এই 4টে মেইন রিজনই রিপোর্টে বলা হয়েছে ওই ডিপ্লোম্যাটের বক্তব্য হিসেবে। এই কারণগুলো ছাড়াও কি আর কিছু বলেছেন কূটনীতিক যা সূত্রে এসছে? হ্যাঁ, একটা বেশ সিগনিফিক্যান্ট অবজারভেশন আছে। সূত্রটার ভাষ্যমতে কূটনীতিক মনে করেন জামায়াত একটা ইসলামিক ফোর্স হলেও তারা আফগানিস্তানের তালেবানের মতো ব্যাকওয়ার্ড বা রিগ্রেসিভ না। তাই নাকি? হ্যাঁ, বরং তাদের নাকি এক সেন্সে প্রোগ্রেসিভও বলা যেতে পারে, অন্তত কূটনীতিকের অ্যাসেসমেন্টে আর কি। এটা তো আসলেই বেশ সারপ্রাইজিং একটা মূল্যায়ন। জামায়াতের যে পরিচিত ইমেজ তার থেকে বেশ আলাদা। সূত্রটা কি আরও কিছু বলছে এটা নিয়ে? হ্যাঁ, রিপোর্টটা আরও বলছে কূটনীতিক নাকি এমন প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ, যেখানে ধরুন ৮০-৮৫% মুসলিম, সেখানে জামায়াত যদি ডেমোক্রেটিক প্রসেসে ইলেক্টেড হয়ে সরকার গড়ে তাহলে ক্ষতি কি? উনার মতে জামায়াত একটা হাইলি ডিসিপ্লিন দল। তার উনি জামায়াতের এই অর্গানাইজেশনাল ডিসিপ্লিনকেও একটা পজিটিভ দিক হিসেবে দেখছেন। ঠিক তাই। এবং সূত্র অনুযায়ী তিনি নাকি এটাও বলেছেন যে জামায়াতেরও একবার দেশ চালানোর সুযোগ পাওয়া উচিত। যদি ফেল করে জনগণই তো ডেমোক্রেটিক্যালি তাদের সরিয়ে দেবে। এটা কিন্তু বেশ স্ট্রং একটা কথা। যদিও মনে রাখতে হবে এটা একজন নাম না জানা ডিপ্লোম্যাটের বক্তব্য, একটা নিউজ মিডিয়াতে এসেছে। রিপোর্টটা তো আরেকটু এগিয়ে কিছু দাবিও করছে মনে হচ্ছে। হ্যাঁ, সূত্রটা দাবি করছে যে
আমেরিকা নাকি বেশ কয়েক দশক ধরেই চায় জামায়াত বাংলাদেশে পাওয়ারে আসুক, আর এটা নিয়ে তাদের নাকি বিশেষ রাগঢাকও নেই। তবে অবশ্যই এখানে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এটা একটা মিডিয়া রিপোর্ট, একজন অ্যানোনিমাস ডিপ্লোম্যাটের কোড। এই ইনফরমেশনের ভ্যালিডিটি, মানে কূটনীতিক আদৌ এমনটা বলেছেন কিনা বা কতটা ঠিক বলেছেন, তা তো ভেরিফাই করার উপায় আমাদের নেই। আমরা শুধু সোর্সে যা আছে সেটাই তুলে ধরছি। অবজারভেশনগুলো যদি সত্যি হয় তাহলে তো জামায়াত নিয়ে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তত একটা সেকশনের মধ্যে একটা নির্দিষ্ট ধারণা থাকার ইঙ্গিত দেয়, যেমনটা সূত্র দাবি করছে। আচ্ছা, এই কূটনীতিকের কথিত মূল্যায়নের পর চলুন দেখি নিউ ইয়র্কের ঘটনাটা এর সাথে কতটা মেলে, বা সেখানে অন্য কোনো ছবি পাওয়া যায় কিনা। ঠিক, এই সেকেন্ড ঘটনাটা ফার্স্ট ঘটনাটার সাথে একটা কানেকশন তৈরি করতে পারে। মানে সূত্রগুলো যেভাবে দেখাচ্ছে আর কি। সম্প্রতি নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি, জামায়াত আর এনসিপির কিছু নেতা নিউ ইয়র্কে গিয়েছিলেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। তো সেখানে এয়ারপোর্টে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এটা ওই দলগুলোর, বিশেষ করে বিএনপি আর জামায়াতের অর্গানাইজিং কন্ডিশন নিয়ে কিছু তুলনামূলক চিত্র সামনে এনেছে, মানে সূত্রগুলোর বর্ণনায় আর কি। ঘটনাটা ঠিক কি হয়েছিল সেখানে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর কিছু অনলাইন পোর্টালে যা এসেছে সেই অনুযায়ী নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে নামার পর বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এনসিপি নেত্রী তসনিম জারা ও আখতার হোসেন এরা আওয়ামী লীগ সাপোর্টারদের একাংশের হাতে হ্যারাস্ট হন, মানে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। ও, এটা তো খুবই দুঃখজনক। কিন্তু এর মধ্যেই কি অন্য কোনো ছবিও, মানে অন্য কিছুও ঘটেছে? হ্যাঁ, সূত্রগুলো এখানেই একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখাচ্ছে। বলা হচ্ছে একই ফ্লাইটে জামায়াতে ইসলামের নায়েবে আমির, মানে ডেপুটি লিডার ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও ছিলেন। তাকে নাকি উনার লোকাল কর্মীরা খুব অর্গানাইজড ওয়েতে সেফলি এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে গেছেন। তাকে ঘিরে একটা সিকিউরিটি কর্ডন তৈরি করা হয়েছিল, এমনটাই সোর্সগুলো বলছে। আচ্ছা, তাহলে তুলনাটা আসছে মূলত বিএনপি আর জামায়াতের লোকাল অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি নিয়ে। ঠিক ধরেছেন। সূত্রগুলো প্রশ্ন তুলছে, যখন বিএনপি মহাসচিব আর এনসিপি নেতারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তখন এয়ারপোর্টে ইউএসএ বিএনপি নেতাকর্মীদের প্রেজেন্স ছিল খুবই কম, অলমোস্ট অ্যাবসেন্ট। শুধু তাই নয়, এই অ্যাবসেন্স নিয়ে আরও কিছু সিরিয়াস অ্যালিগেশনও সামনে এনেছে সূত্রগুলো, যা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। কী রকম অভিযোগ? সিরিয়াস বলছেন? মানে সূত্রগুলোতে যা আলোচনা হচ্ছে সেই অনুযায়ী অভিযোগের তীর দুজন টপ লিডারের দিকে, বিএনপির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হুমায়ুন কবির আর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার খোকন। অভিযোগটা হলো তারা নাকি ডেলিবারেটলি দলের কর্মীদের এয়ারপোর্ট থেকে প্রায় 1 মাইল দূরে অন্য একটা টার্মিনালে জড়ো করেছিলেন। বলেন কি? হ্যাঁ, এমনকি যারা ঠিক জায়গায় এসেছিলেনও তাদেরও নাকি বলা হয়েছিল ভিড় কমানোর জন্য সরে যেতে। এটা তো সাংঘাতিক অভিযোগ। এর কোনো প্রমাণ কি দিয়েছে সূত্রগুলো? না, সূত্রগুলো এই অভিযোগের সপক্ষে কোনো কংক্রিট এভিডেন্স দেয়নি। তবে সোশ্যাল মিডিয়াতে এরকম গুঞ্জন বা কানাঘুষো চলছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে যে এই দুই নেতা হয়তো অপোনেন্টের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঘটনাটা ঘটতে দিয়েছেন বা সিচুয়েশনটাকে সেদিকে পুশ করেছেন। আবারও বলছি, এগুলো সূত্রগুলোতে মেনশন করা গুঞ্জন বা অভিযোগ, এর কোনো ভেরিফাইড বেসিস আমরা পাইনি। বুঝতে পারছি, খুবই স্পর্শকাতর বিষয়। তাহলে ওই পরিস্থিতিতে বিএনপি মহাসচিবকে শেষ পর্যন্ত কারা হেল্প করলো? সূত্র কি বলছে? এখানেই জামায়াতের রোলটা আবার সামনে আসছে। মানে সূত্রগুলো যেভাবে বলছে, বলা হচ্ছে শেষ পর্যন্ত নাকি জামাত শিবিরের কর্মীরাই, শিবির হলো জামায়াতের স্টুডেন্ট উইং, তারাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রোটেকশন দিয়ে ঘিরে ধরে গাড়িতে তুলে দেন। একটা ভিডিওর কথাও মেনশন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির মানে শাবিপ্রবির শিবিরের সাবেক প্রেসিডেন্ট মারুফ রহমান মির্জা ফখরুলকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারা নাকি তখন বলছিলেন যে স্যার আমরা আছি, জামাত শিবির আছে, এরকম কথাও সূত্রগুলোতে এসছে। সিচুয়েশনটা তাহলে বেশ ড্রামাটিক আর পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে হচ্ছে সূত্রগুলোর বর্ণনা অনুযায়ী। অবশ্যই সূত্রগুলো এই ঘটনাটাকে জামায়াতে ইসলামীর ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার, কর্মীদের কারেজ, স্ট্র্যাটেজি আর ডেডিকেশনের প্রমাণ হিসাবে দেখানোর চেষ্টা করছে। এমনকি বিএনপিরই একজন লিডার ব্যারিস্টার রুমিন ফারনামের একটা পুরনো কোট ওই কনটেক্সটে আনা হয়েছে, যেখানে তিনি আগে একবার বলেছিলেন জামায়াত শিবির হলো সুসংগঠিত, সাহসী ও নিষ্ঠাবান। অন্যদিকে এই একই সোর্সগুলোতে ইউএসএ বিএনপি আর তাদের লিডারশিপ নিয়ে কি বলা হয়েছে? সেখানে বেশ হার্শ ক্রিটিসিজম আছে। সূত্রগুলোতে ইউএসএ বিএনপিকে কিছুটা মকিংলি টোকাই নির্ভর অর্গানাইজেশন বলা হয়েছে। বিশেষ করে গিয়াস আহমেদ নামে একজন লোকাল বিএনপি লিডারের ইনএফিসিয়েন্সি, মানে অদক্ষতা আর কোঅর্ডিনেশনের অভাবের কথা বলে ক্রিটিসাইজ করা হয়েছে। বলা হয়েছে এই ধরনের লিডারশিপ বিদেশে বিএনপির কাজকে হ্যাম্পার করছে, ফিউচারে দলের জন্য ভালো কিছু আনবে না। ডক্টর ইউনুসের ভূমিকা নিয়েও কি কোনো প্রশ্ন তোলা হয়েছে?
হ্যাঁ, সূত্রগুলোতে ডক্টর ইউনুসের দিকেও কিছুটা সমালোচনার সুর আছে। অভিযোগ করা হচ্ছে উনি নিজের নোবেল লরিয়েট স্ট্যাটাসের প্রোটোকল ব্যবহার করে ইজিলি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলেও উনার সাথে যারা ছিলেন, বিশেষ করে যারা হ্যারাস্ট হলেন, তাদের সেফটি নিয়ে উনি কোনো খোঁজ নেননি বা কনসার্ন দেখাননি। এটাও সূত্রগুলোতে মেনশন করা একটা অ্যালিগেশন। তাহলে এই দুটো আলাদা সূত্র, একটা হলো একজন বেনামি মার্কিন ডিপ্লোম্যাটের জামায়াত নিয়ে কথিত অ্যাসেসমেন্ট, আর অন্যটা নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টের একটা রিয়েল ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ার ডিসকাশন আর অ্যালিগেশন। এই দুটোকে একসাথে দেখলে কি ধরনের ছবি বা ন্যারেটিভ তৈরি হচ্ছে? দুটো সোর্সকে পাশাপাশি রাখলে একটা কানেকশন বা থ্রেড পাওয়া যায়, অন্তত যেভাবে সূত্রগুলো ঘটনা দুটোকে প্রেজেন্ট করছে। একদিকে ডিপ্লোম্যাটের কথিত অ্যাসেসমেন্ট বলছে জামায়াত একটা ডিসিপ্লিনড দল, লিডারশিপ এডুকেটেড, ম্যানার্ড, ডেমোক্রেসিতে বিলিভ করে। অন্যদিকে নিউ ইয়র্কের ঘটনার বর্ণনায় আমরা দেখছি সেই কথিত ডিসিপ্লিন আর অর্গানাইজিং স্কিলের একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যেন। সূত্র বলছে জামায়াত কর্মীরা শুধু নিজেদের নেতাকেই সেফলি বের করেনি, বরং পলিটিক্যালি অপোজিট হওয়া সত্ত্বেও হ্যারাসমেন্টের শিকার হওয়া অন্য দলের টপ লিডারকেও তারা প্রোটেকশন দিয়েছে। অর্থাৎ সূত্রগুলো এখানে একটা পরিষ্কার অর্গানাইজেশনাল কন্ট্রাস্ট তুলে ধরছে। একদিকে জামায়াতের ক্যাপাসিটি, অন্যদিকে বিএনপির উইকনেস। হ্যাঁ, সূত্রগুলো থেকে ঠিক এই ধরনের একটা ন্যারেটিভই পাওয়া যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশে আর বিদেশে তাদের অর্গানাইজিং প্ল্যান আর স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে বেশ পারদর্শী। অন্তত এই ঘটনাগুলোর নিরিখে এমনটাই মনে হচ্ছে। সূত্রগুলোর বর্ণনায় তাদের কর্মীদের মধ্যে লয়্যালটি, কারেজ আর দরকার হলে রিস্ক নেওয়ার মেন্টালিটিও বেশ স্ট্রং বলে মনে হচ্ছে। এর বিপরীতে সেম সোর্সগুলো বিএনপির লোকাল চ্যাপ্টারের অর্গানাইজেশনাল উইকনেস, ইন্টারনাল কোঅর্ডিনেশনের অভাব আর লিডারশিপ ক্রাইসিস বা ফেলিওরের দিকে স্ট্রংলি পয়েন্ট করছে। হুমায়ুন কবির আর খোকনের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো উঠেছে সেগুলোর যদি সামান্যতম সত্যিও থাকে, তাহলে তো সেটা দলের ভেতরের আরও গভীর সমস্যা রিফ্লেক্ট করে। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। অবশ্যই সূত্রগুলোর আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।